প্রিয় ছাত্রছাত্রীরা, একাদশ শ্রেণীর গতদিন আমরা যেটা শেষ করেছিলাম, একটা ভেক্টরকে তার দুটো অংশে ভাগ করা, অর্থাৎ কম্পোনেন্টে ভাগ করা, যেটাকে আমরা বাংলায় বলি যে কোনো একটা ভেক্টরের দুটি অংশে বিভাজন বা দুটি উপাংশে বিভাজন। তো সেই উপাংশ দুটো পরস্পর লম্ব হবে, এই অবধি আমরা আলোচনা করেছিলাম। আরেকবার আমি ছবিতে এঁকে ওটা দেখাচ্ছি। যদি এটা একটা ভেক্টর হয়, এ ভেক্টর, এই দিকটা যদি থিটা কোণ হয়, তার সঙ্গে লম্ব আর একটা উপাংশ, তাহলে এই ভেক্টরের এই একটা অংশ, এই একটা অংশ, সেই জন্য এটাকে এবং এটাকে দুটোকেই বলি আমরা উপাংশ। আর এ ভেক্টরটা হলো মূল ভেক্টর বা ওটাই লব্ধি এই দুজনের। তো যদি এই দুটো পরস্পর সমকোণে থাকে, নিয়মটা ছিল যদি এটা থিটা কোণ হয় তাহলে এদিকটা হবে এ কস থিটা, এদিকটা হবে এ সাইন থিটা। একইভাবে যদি এটা আলফা হতো, এটাও আলফা, এটাও আলফা। এই আমরা মনে রাখবো কিভাবে সেটা বলছি, আরেকটা ছবি আঁকছি। যদি এ ভেক্টরের সঙ্গে এই দিকটা থিটা কোণ থাকতো, তাহলে আমরা এই দিকটা বলতাম এ কস থিটা, এদিকটা বলতাম এ সাইন থিটা। অর্থাৎ সোজাভাবে বলতে গেলে কোন একটা ভেক্টরের যেই দিকের উপাংশ আমি বের করব, সেটা যদি থিটা কোণ করে তাহলে সেই দিকের উপাংশ হবে কস থিটা উপাংশ, অর্থাৎ কোসাইন কম্পোনেন্ট, কোসাইন উপাংশ। তাহলে কোনো একটা ভেক্টরের থিটা কোণে উপাংশ হবে এ কস থিটা, তার লম্ব দিকে হবে এ সাইন থিটা। ঠিক একইভাবে এইটা যদি থিটা কোণ হয়, এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ, তাহলে এই দিকটা হবে এ কস থিটা, এই দিকটা হবে এ সাইন থিটা। মানে যে দিকটা থিটা কোণ সেই দিকটা হবে এ কস থিটা, আর তার লম্ব দিকটা হবে এ সাইন থিটা। এই অবধি আমরা আগের দিন শিখেছিলাম। আজকে আমরা এবার আসব এই কম্পোনেন্টের উপর ভিত্তি করে আমরা দেখব যে কোনো একটা রোলারকে ঠেলা সহজ না টানা সহজ। অর্থাৎ আমরা যদি কোনো একটা রোলারকে পুল করি বা পুশ করি, কোনটার ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট ঘটানো সহজ। তো আমরা সিম্পল একটা হেডিং করছি যে রোলার টানা বা ঠেলা কোনটা সহজ আমরা দেখব। এইরকম একটা রোলারের ছবি আঁকলাম, সিলিন্ড্রিক্যাল হয় সাধারণত, আর এটা একটা অনুভূমিক তল, অর্থাৎ এই তলটার উপর দিয়ে আমি রোলারকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব। তাহলে এখন প্রশ্ন উঠছে যে যদি আমরা টানি, তাহলে টানার জন্য আমরা এরকম একটা হাতল থাকে, আমরা এই দিকটা বল দিয়ে টানবো, অর্থাৎ এইটা হচ্ছে টানা বল, এফ সমান টানা বল। তাহলে এই এফ এর এইটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। এবার আমি যদি ধরে নিই যে এইটা থিটা, তাহলে এদিকটা কি হবে এফ কস থিটা, এদিকটা হবে এফ সাইন থিটা। সেটা আমার থিটা ধরার উপর ডিপেন্ড করছে, আমি কোন দিকটা থিটা কোণ ধরবো। কিন্তু আমরা এমনি বলতে পারি যে এটা অনুভূমিক উপাংশ, অর্থাৎ হরাইজন্টাল কম্পোনেন্ট। এই এফ ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্ট এফ কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট বা উলম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। তাহলে উলম্ব উপাংশটা উপরের দিক, আর অনুভূমিক উপাংশটা ওকে নিয়ে যেতে চাই অনুভূমিক ভাবে। এই হচ্ছে টানা বলের ব্যাখ্যা। এবার যদি এই বলটা ঠেলা বল, এটা যদি ঠেলা বল হতো, এই দিকে যদি বলটা হতো এফ, তখন এই একটা কম্পোনেন্ট হতো আর এই একটা কম্পোনেন্ট হতো, দুটো উপাংশ হতো। যদি আমরা এইটাকে থিটা ধরি তাহলে এইটা থিটা, তখন একই হিসাব, এদিকটা হবে এফ কস থিটা, অর্থাৎ হরাইজন্টাল বা অনুভূমিক উপাংশ, হরাইজন্টাল কম্পোনেন্ট। আর তখন নিচের দিকটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট এফ সাইন থিটা বা উলম্ব উপাংশ। তো এবার প্রশ্নটা হলো যে যখন আমরা এই দিকে টানতে চাই, অর্থাৎ আমি রোলারকে তখন এই দিকে সরাতে চাই, তখন এফ কস থিটা ওকে সরিয়ে নিয়ে যাবে, আর এফ সাইন থিটা উলম্ব উপাংশটা তখন উপরের দিকে কাজ করছে। আর রোলারের ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে, ডাব্লিউ। এটারও ক্ষেত্রে কিন্তু রোলারের ওজন কাজ করছে নিচের দিকে। কিন্তু একটা সুবিধা আছে এটাতে, এইটাতে কি সুবিধা না, ওজন নিচের দিকে আর উলম্ব উপাংশটা উপরের দিকে।
সেই জন্য এই এফ সাইন থিটা কম্পোনেন্ট বা উলম্ব উপাংশ ওজনকে কমাতে চাইবে, কারণ বিপরীত দিক, ওজন নিচের দিক আর উলম্ব উপাংশ উপরের দিক, বিপরীত দিক, সেই জন্য কমাতে চাইবে ওজনটাকে আপেক্ষিকভাবে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, ওজনও নিচের দিকে আর উলম্ব উপাংশও নিচের দিকে। তাহলে ওজন এবং উলম্ব উপাংশ দুটোই যেহেতু নিচের দিকে, সেই জন্য দুটো বলই একসঙ্গে যোগ হয়ে যাবে, অর্থাৎ কেউ কাউকে কমাবে না, উপরন্তু আমরা নিচের দিকের বলটা বেশি বেশি বলে মনে করব। তাহলে থিওরিটিক্যাল পারপাস অনুযায়ী আমাদের এটা যদি টানা বল হয় আর এটা যদি ঠেলা বল হয়, আমরা যখন ঠেলা বল দিচ্ছি তখন এদিকে সরাতে নিয়ে যাই, এফ কস থিটাকে সরাচ্ছে, কিন্তু ওজনটা আপেক্ষিকভাবে বেড়ে যাচ্ছে আর এটার ক্ষেত্রে ওজনটা আপেক্ষিকভাবে কমে যাচ্ছে। তাহলে অবশ্যই আমাদের বাস্তব ক্ষেত্রে টানা বলটাই বেশি সুবিধাজনক। তাই আমাদের উত্তর হবে যে কোনো রোলারকে একই বল দিয়ে যদি আমি টানি বা ঠেলি তাহলে টানাটা বেশি সুবিধাজনক, অর্থাৎ বেশি এফেক্টিভ। এই হলো এটার ব্যাখ্যা। এটা কিন্তু আগের দিনের উপাংশের কনসেপ্ট থেকেই এলো। এবার আমরা আসছি এই যে উপাংশটা আর কি কাজে লাগে সেটার জন্য বলবো, গতদিন আমরা বা গত ক্লাসে আমরা পলিগন ল পড়েছিলাম বা বহুভুজ সূত্র পড়েছিলাম। সেখানে বহুভুজ সূত্রটা কি ছিল আমি একটু দেখাচ্ছি, আর একবার একটু ছবিতেই দেখিয়ে দিচ্ছি জাস্ট, যে মোর দ্যান টু ভেক্টরস, অর্থাৎ দুটো ভেক্টরের বেশি ভেক্টর আমরা কি করেছিলাম, এ ভেক্টর দিয়ে, বি ভেক্টর দিয়ে, সি ভেক্টর দিয়ে, ডি ভেক্টর দিয়ে প্রকাশ করেছিলাম, যেখানে এইটা ছিল আর ভেক্টর। তাহলে আমরা জাস্ট এইরকম লিখে দিয়েছিলাম, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, অর্থাৎ এ বি সি ডি চারটে ভেক্টর যারা একই ক্রম বা সেম অর্ডারে ছিল, আর যেটা ওই বহুভুজকে ক্লোজ করেছিল মানে বদ্ধ করেছিল ওই পলিগনটাকে, সেইটা অপোজিট অর্ডারে নিয়েছিলাম, বিপরীত ক্রমে নিয়েছিলাম। নিয়ে নিতে সেটা যেটা লব্ধি এসেছিল আর ভেক্টর, এই আর ভেক্টর হচ্ছে চারটে ভেক্টরের রেজাল্টেন্ট বা লব্ধি বুঝিয়েছিল। এইটুকু আমরা ট্রায়াঙ্গেল ল থেকে প্রুভ করে দিয়েছিলাম আগের ক্লাসে। একটু ফলো করবে ক্লাসগুলো, একদম পরপর যাব। আজকে আমরা দেখবো যে কিভাবে এই কম্পোনেন্ট থিওরি অ্যাপ্লাই করে আমরা এ বি সি ডি এর চারটে রেজাল্টেন্ট আর এর ভ্যালু পাবো, অর্থাৎ এর ম্যাগনিটিউড পুরো পেয়ে যাব আর ডিরেকশনটাও পেয়ে যাব। তো তার জন্য আমাকে কি ধরে নিতে হবে, যে কোনো একটা ডিরেকশন আমাকে ইনিশিয়ালি ধরে নিতে হবে। যেরকম আমরা দুটো ভেক্টরের সময় কি ধরেছিলাম, একটা কোণ ধরেছিলাম, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ধরেছিল। সেখানে আমরা এ ভেক্টরটা পূর্ব দিকে ছিল ধরেই নিয়েছিলাম, এটা হিসাবে সুবিধার্থ, ওটা পূর্ব দিকেই যে হতে হবে এরকম কোনো মানেই নেই। তো এখানেও আমরা এ বি সি ডি এই চারটে ভেক্টরকে যে যোগ করব, এখানে আমরা এ ভেক্টরটাকে ইনিশিয়ালি ধরে নিচ্ছি পূর্ব দিক, বা আমরা যেটা ভূগোলে পড়েছি, সরি আমরা যেটা অঙ্কে পড়েছিলাম এক্স এবং ওয়াই অক্ষ, মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, তা আমরা এ ভেক্টরকে এক্স অ্যাক্সিস বরাবর ধরে নেব আর বি ভেক্টরটাকে ধরবো তার সঙ্গে থিটা কোণে বা থিটা 1 কোণে, সি ভেক্টরকে ধরবো তার সঙ্গে থিটা 2 কোণে। জাস্ট এইভাবে আমরা ছবিটা একবার আঁকছি নিচে। তাহলে আমরা এখন ধরছি এটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এখান থেকে যদি স্টার্ট করি, প্রথমে ধরো আমার এই ভ্যালুটা আমার এ, তাহলে একই মাপ নিয়ে আমি নিলাম এত দূর পর্যন্ত, এটা এ ভেক্টর। ঠিক তার সঙ্গে আমরা বি ভেক্টরটাকে নিয়েছিলাম এইরকম বি ভেক্টর। তো এখন আমি বি ভেক্টরটা যদি এই দিকে আঁকতাম, এইরকম ছবিটা হতো, এই যে বি ভেক্টর, এই কোণটা থিটা হতো। আমি এইটার পরিবর্তে আঁকছি এইটা বি ভেক্টর, তাহলে এইটা এখন বললাম থিটা 1, তাহলে বি ভেক্টর হয়ে গেল। এবার আমাদের ছিল সি ভেক্টর, তাহলে এইরকম ছিল সি ভেক্টর। সি ভেক্টরকে এখন আঁকবো এখান থেকে, কারণ এগুলো অঙ্কের নিয়মে সব সমান হয়ে যায়। কারণ আমরা পড়েছিলাম যে দুটি ভেক্টরের ডিরেকশন যদি সমান হয় তাহলে তখন সেক্ষেত্রে আমরা থিটাটা কিরকম ধরবো,
না আমরা এই কোণটা যদি θ1 বলি তাহলে এটাও θ1, এই কোণটা যদি θ2 বলি তাহলে এখন আমাদের এইটা θ2। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা বি ভেক্টরটা ওখানে না এঁকে আমরা কিন্তু এখানে আঁকলাম আলাদা করে, সরি সি ভেক্টরটা। তাহলে বি ভেক্টর হলো এতটা, সি ভেক্টর হলো এতটা, সি ভেক্টর হলো θ2। তারপরে আসছে ডি ভেক্টর এইরকম ছিল, তাহলে এখানে আমি ডি ভেক্টর এইরকম একটা আঁকবো, এইরকম একটা মাপের ছিল। এটাও ওই এক্স অ্যাক্সিসের সঙ্গে আমি কোণটা ধরবো, এই কোণটাকে বলবো θ3। তাহলে এটাকে দিলাম ডি ভেক্টর। এই চারটে ভেক্টর হয়ে গেছে। তাহলে আমরা আলাদা আলাদা করে এ বি সি ডি এই চারটে ছিল সেম অর্ডারে, সেটাকে আমি একই পয়েন্ট থেকে আঁকার জন্য ছবিটা এরকম পাল্টে গেল। আমি দেখিয়েছি কিভাবে আমরা আঁকলাম। এবার এইটাকে আমি মুছে দিচ্ছি। এবার এখন এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর এই চারটে ভেক্টর পেয়ে গেছি, যেখানে এ ভেক্টরের সঙ্গে এক্স অ্যাক্সিসের কোণ হচ্ছে 0, বি ভেক্টরের সঙ্গে এক্স অ্যাক্সিসের কোণ হলো θ1, সি ভেক্টরের সঙ্গে এক্স অ্যাক্সিসের কোণ θ2 এবং ডি ভেক্টরের সঙ্গে এক্স অ্যাক্সিসের কোণ θ3, আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এখন এবার আমরা অন্য চিন্তা ভাবনা নেব। কি চিন্তা ভাবনা? না আমরা জানি যে অক্ষের সঙ্গে কোণ করে থাকে সেদিকের কম্পোনেন্ট হয় কস কম্পোনেন্ট। যেমন এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর এর জন্য কত হবে? a cos 0, কারণ a ভেক্টরটা x অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি কোণে আছে। তাহলে ওটারই y অক্ষ বরাবর কত হবে? y অক্ষ বরাবর sin কম্পোনেন্ট হয়ে যাবে sin 0, এটা cos 0, এটা sin 0। 2 নম্বর b ভেক্টরের জন্য হবে b cos θ1, তাহলে b cos θ1, c cos θ2, c cos θ2 আর d cos θ3, d cos θ3। সমস্ত cos কম্পোনেন্ট গুলো যোগ করে নিলে আমরা x অ্যাক্সিস বরাবর পেয়ে গেলাম। শুধু এবার আমরা মিলিয়ে নেব যে x অক্ষের সঙ্গে প্রত্যেকটা কোণ মিলেছে কিনা। যেমন x অ্যাক্সিসের সঙ্গে a এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি, b এর অ্যাঙ্গেল θ1, c এর অ্যাঙ্গেল θ2 আর d এর অ্যাঙ্গেল θ3, সবাই cos কম্পোনেন্ট। y অ্যাক্সিস যেহেতু x এর সঙ্গে 90 ডিগ্রি, তাহলে এগুলো অর্থোগোনাল কম্পোনেন্ট বা লম্ব উপাংশ, সেই জন্য সবগুলো হয়ে যাবে সাইন। একদম সাইন বসিয়ে দেব, d sin θ3। এই টোটালটা যোগ করলে যদি আরো ভেক্টর থাকতো আরো হতো, তাহলে আমি আরো যোগ চিহ্ন দিয়ে দিতে পারি। যদি আরো থাকতো, এই টোটালটাকে ধরবো rx, এই টোটালটাকে ধরবো ry, অর্থাৎ এগুলোর একটা ভ্যালু পেয়ে যাবো। কারণ আমাকে কোশ্চেনে a b c d চারটের ভ্যালু দেওয়া থাকবে, θ1 θ2 θ3, একটা তো 0 ধরেই নিচ্ছি, ওটা যদি 0 নাও ধরতাম অন্য একটা থিটা থাকতো, তাহলে rx এবং ry পেয়ে যাব। যখন আমি এই দুটো পেয়ে যাব, তারপর আমাদের r বেরিয়ে আসবে √rx স্কয়ার প্লাস ry স্কয়ার প্লাস 2rx ry। এদের মধ্যে অ্যাঙ্গেল যেহেতু 90, সেই জন্য cos 90, এটা হিসাব করলে হয় √rx স্কয়ার প্লাস ry স্কয়ার। এইটা গেল একটা, r এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে এটা ম্যাগনিটিউডে হয়ে গেল। এবার এই r সে যেটাই হোক না কেন, তার ভ্যালু তো এটা পেলাম। এবার তার ডিরেকশন, যদি ফার্স্ট ভেক্টর মানে এখানে কি a ভেক্টর মানে x অ্যাক্সিস, নিয়ম কিন্তু সবসময় কি ওখানেও ছিল দুটোর বেলা, যে রেজাল্টেন্ট বা লব্ধিটা ফার্স্ট ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে। এখানেও তাই বলছি, ফার্স্ট ভেক্টরের সঙ্গে মানে x অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করেছে। তাহলে যদি আমরা এটা ধরে নিই যে x অক্ষের সঙ্গে থিটা কোণ করে, তাহলে tan থিটা না ফাই ধরবো, তাহলে tan ফাই সমান ry sin 90 বাই rx প্লাস ry cos 90। এটা হিসাব করলেই হবে ry বাই rx। তাহলে আমি তো ry আর rx ভ্যালু যেহেতু পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি ফাই পেয়ে গেলাম। শুধু ভাষাটা লিখতে হবে এটাই, যে এই ফাইটা কার সঙ্গে, মানে যেটা রেজাল্টেন্ট বেরোবে সেটা
এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই ফাইটা তার কার কার মধ্যে কোণ, আবার বলছি আর ও এক্স অক্ষ, এক্স অক্ষ মানে যেটা ফার্স্ট ভেক্টর মধ্যে কোণ। তাহলে আমরা দুটো কম্পোনেন্ট ধরেছিলাম এক্স এবং ওয়াই, সেই জন্য আমরা এক্স ওয়াই দিয়ে লিখছি। এটা যখন যে কম্পোনেন্ট পাবো আমাদের প্রবলেম অনুযায়ী সেই রকম আমরা ধরবো। তাহলে আজকে আমরা শিখলাম যে দুইয়ের বেশি ভেক্টর হলেও তাকে আমরা কি প্রসেসে তার রেজাল্টেন্ট আমরা বের করে নেব। এই এরপর আমরা পরের অংশে যাব। এরপর আমরা রিলেটিভ ভেলোসিটি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, কারণ রিলেটিভ ভেলোসিটির হিসাব যারা ভেক্টরের বিয়োগের হিসাব জানে তারাই পেরে যাবে। ভেক্টরের বিয়োগ আর অন্য কিছুই নাই। রিলেটিভ ভেলোসিটি যার বাংলা হচ্ছে আপেক্ষিক বেগ, খুব ইম্পর্টেন্ট অঙ্কের জন্য এবং একটু কনসেপ্ট লাগে। প্রথমত বলি যে আপেক্ষিক কথাটা আসে কখন বা রিলেটিভ কথাটা আসে কখন, না দুজন মিনিমাম থাকতে হবে। অর্থাৎ একজন পড়াশোনায় খুব ভালো, আরেকজনও ভালো কিন্তু প্রথম জনের থেকে একটু খারাপ, তখনই আপেক্ষিক ব্যাপারটা চলে আসে। এটাকে বলবো আমরা রিলেটিভ। একজনের সাপেক্ষে আরেকজনের কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়। তো এখানেও সেরকম আপেক্ষিক বেগ যদি বের করতে চাই বা রিলেটিভ ভেলোসিটি বের করতে চাই, মিনিমাম দুজনকে থাকতে হবে এবং সেই দুজনের মধ্যে একজন স্থির একজন গতিশীল হতে পারে, অর্থাৎ একজন রেস্টে আছে একজন মোশনে থাকতে পারে, দুজনেই মোশনে থাকতে পারে। শুধুমাত্র দুজন রেস্ট থাকলে রিলেটিভ মোশন হবে না বা রিলেটিভ ভেলোসিটির হিসাব হবে না, সেটা অঙ্কের নিয়মে দেখানো যায় যে হবে না বলে। তো যাই হোক, তাহলে দুজনে মোশন থাকবে অথবা একজন রেস্ট একজন মোশন থাকবে। এবার সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক টিক সব ধরে নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা জেনারেল হিসাবটা করব। জেনারেল হিসাব কিরকম, না দুটো যে পার্টিকেল বা দুটো যে বডি বা দুটো বস্তু আলাদা আলাদা দিকে গতিশীল, অর্থাৎ তাদের গতিবেগের দিকটা ভিন্ন ভিন্ন। তো আমরা ছবিতে একটু আঁকি। মনে করছে এই বিন্দু থেকে এই দিকে যাচ্ছে এ কণা, যার বেগ হলো ভিএ। এ পার্টিকেল ভিএ ভেলোসিটি নিয়ে এই দিকটায় যাচ্ছে, আর একটা পার্টিকেল বি সে ভিবি ভেলোসিটি নিয়ে এই দিকে যাচ্ছে। তাহলে এদের মধ্যে একটা হিসাব থাকতেই পারে বা ওদের মধ্যে একটা ডিরেকশন যেটা থিটা থাকতেই পারে। এখন কোশ্চেনটা হলো যে আমি যদি একজনের সাপেক্ষে আর একজন বলি, যেমন এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, যেটাকে বলি আমরা রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এই মিনিংটা আমাকে মাথায় রাখতে হবে যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ মানে হলো যে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এটাকে লেখা হবে কি রকম, ভিবি বিয়োগ ভিএ। অর্থাৎ যার রেসপেক্টে আমরা হিসাব করব সে থাকবে পরে, তার আগে একটা মাইনাস সাইন, মানে এখানে বি এর রিলেটিভ ভেলোসিটি বের করছি এ এর রেসপেক্টে, যার রেসপেক্টে মানে যার সাপেক্ষে, অর্থাৎ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বের করতে গেলে আমাকে এই কাজটা করতে হবে। ঠিক একই ভাবে যদি আমরা বলতাম যে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, তখন হতো কি রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। সেক্ষেত্রে আমাদের জাস্ট এটা উল্টো লেখা হতো ভি মাইনাস বি। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো ভেক্টরের যদি আমরা সাবট্রাকশন বা বিয়োগ করে দিতে পারি তাহলেই কিন্তু আমরা রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করতে পারবো। আর এটা কিন্তু এখন আমার আর বলাই উচিত নয়, কারণ তোমরা জেনে গেছো অলরেডি যে দুটো ভেক্টরের বিয়োগ কি করে করতে হয়। ঠিক আছে, দুটো প্রসেস ছিল বলেছিলাম বিয়োগের ক্ষেত্রে, একটু মনে করো। বিয়োগের বেলা দুটো প্রসেস ছিল কি কি না, একটা আমাদের ছবি আঁকার নিয়ম ছিল, আর হিসাবের ক্ষেত্রে বলা ছিল 180 ডিগ্রি মাইনাস করে দেবো। কেন, আর একবার বুঝে নাও আজকে, আমি আবার একবার বলছি, যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে আর একবার বুঝে নাও। আমি প্রথমে এইটা হিসাব করছি, ভিবি মাইনাস ভিএ। তাহলে আমাকে কাকে মাইনাস করতে হচ্ছে, ভিবি মাইনাস ভিএ।
এটাকে আমি লিখবো এইরকম ভিবি প্লাস অফ মাইনাস ভি, যা টেকনিক ছিল। তাহলে আগে ছবি আঁকার নিয়মটা ভালো করে বুঝে নাও। ভিএ ভেক্টরকে নেগেটিভ করতে হচ্ছে, তাহলে ভিএ ভেক্টরকে আমি নেগেটিভ করে দিলাম, এটা হলো মাইনাস ভিএ। এবার এই মাইনাস ভি এর সঙ্গে এই ভিবি কে যোগ করব, ভিবি ভেক্টরের সঙ্গে মাইনাস ভি ভেক্টর যোগ। তাহলে এইটার সঙ্গে যখন এটাকে আমি যোগ করব, তাহলে আমাকে একটা কি নিতে হবে, একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক নিতে হবে। এই সামান্তরিকের কর্ণ হলো এটা, ব্যাস এটাই হয়ে গেল ভিবি মাইনাস ভিএ। এটা আমরা ছবিতে পেয়ে গেলাম, ছবিতে পেয়ে গেলাম। এবার হিসাবে কি করে পাবো না, এই ভ্যালুটা যদি থিটা হয়, তাহলে এই ভ্যালুটা কত, এটাই ছিল 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার আমরা কি লিখবো, ভিবি ভেক্টর মাইনাস ভি ভেক্টরের মড ম্যাগনিটিউডটা কত হবে না রুট ওভার ভিবি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল ভি স্কয়ার, ভি স্কয়ার প্লাস 2 ভিবি ভিএ cos 180 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এখন এদের মধ্যে অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি মাইনাস থিটা। এইভাবে ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এবার ফার্স্ট ভেক্টরকে, না এখানে দেখো ভি আর ভিবির মধ্যে ফার্স্ট ভেক্টর কিন্তু ভিবি, আমি বারবার বলছি এখানে ফার্স্ট ভেক্টর ভিবি, তাহলে tan ফাই, তাহলে ফার্স্ট ভেক্টর এখানে ভিবি, তাহলে এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা হবে ফাই, ফাই ফাই কোন অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা রেজাল্টেন্টের সঙ্গে ফার্স্ট ভেক্টর ভিবি ভেক্টর। তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু, তখন সেকেন্ড ভেক্টরকে ভিএ, তাহলে ভিএ sin 180 ডিগ্রি মাইনাস থিটা বাই ভিবি প্লাস ভিএ cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এই নিয়মে যা হবে হবে। তাহলে এইভাবে আমরা ফাই পেয়ে গেলাম। তাহলে এটা দিক, এটা মান, এই হলো রিলেটিভ ভেলোসিটি। আমি বারবার বলছি রিলেটিভ ভেলোসিটির অঙ্ক খুব টেকনিকে করতে হবে। আরেকবার আমি ফাইনালি বলে দিচ্ছি, ছবি আঁকার একটা নিয়ম থাকবে, কে বিয়োগ হচ্ছে এখানে ভিবি থেকে ভিএ বিয়োগ, যে বিয়োগ হবে তাকে আমি উল্টো দিকে এঁকে নেব, অর্থাৎ অপোজিট ভেক্টর করে নিলাম। ভিএটা এইদিকে ছিল, মাইনাস ভিটা এদিকে করে নিলাম। মাইনাস ভি এর সঙ্গে ভিবি কে আমি অ্যাড করছি, অর্থাৎ অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন। তাহলে ভিবির সঙ্গে মাইনাস ভি কে আমি অ্যাড করছি, সেই জন্য এইটা নিয়ে যে সামান্তরিকটা তৈরি হবে, মানে যে প্যারালেলোগ্রাম তৈরি হবে, তার ডায়াগোনাল বা তার কর্ণই হলো লব্ধি ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ বেরিয়ে গেল। এর মান কি করে পাবো, সেই সূত্র। অ্যাঙ্গেলটা আমরা কি করলাম, যেহেতু ভি এর সঙ্গে ভিবি ছিল থিটা, মাইনাস ভি এর সঙ্গে ভিবি কত, এটাই হলো 180 মাইনাস থিটা। ছবিতে আমরা দেখিয়েছি, ফর্মে ফেলে দিলাম একদম। আর ফাই এর নিয়ম ছিল ফার্স্ট ভেক্টরের সঙ্গে লব্ধি, এখানে লব্ধি হচ্ছে ভিবি মাইনাস ভিএ, আর ফার্স্ট ভেক্টরকে ধরা হবে ভিবি কে। তাহলে ভিবির সঙ্গে এই ভিবি মাইনাস ভিএ রেজাল্টেন্ট যে হিসাবটা হলো, সেটা লব্ধির সঙ্গে কোণ ফাই কোণ, তাহলে tan ফাই সমান এই ফর্মুলায় বসে গেল। এখান থেকে ফাই পেয়ে গেলাম, তাহলে আমরা বলবো যে রেজাল্টেন্টটা ভিবি এর সঙ্গে এত কোণে আছে। এবার এই সেম ছবিটাকে আমরা ভিএ মাইনাস ভিবি করবো, অর্থাৎ বি এর সাপেক্ষে এ এর রিলেটিভ ভেলোসিটি, সেটা আমরা বের করবো কি করে। দেখ সেম ঘটনা পরের অংশে যাচ্ছে। এবার আমরা ছবিটা একই রকম এঁকে নিই। এইটা ছিল ভিএ আর এইটা ছিল ভিবি, এইটা ছিল থিটা, এই অবধি ছিল। আর আমরা এখন কি বের করতে যাচ্ছি, ভিএ মাইনাস ভিবি, এটার মান কত আর তার ডিরেকশনটা, তাই তো। তো টেকনিক হচ্ছে যে, যেহেতু আমরা ভিএ ভেক্টর, সেটা এখন ভেক্টরই থাকে, ভিএ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টরটা বের করবো, তাহলে সমান কি ভিএ ভেক্টর প্লাস অফ মাইনাস ভিবি ভেক্টর। তাহলে আমি এখন কি করব, ভিবি ভেক্টরটাকে আমি এইদিকে আনবো। সবসময় নিয়মে থাকতে হবে যে আমি যেটাকে মাইনাস করবো তাকে আমি উল্টো দিকে করলাম, ভিবি ভেক্টর।
তাহলে এখন এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে গেছে কত 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল অটোমেটিক্যালি। এবার আমরা ভি এর সঙ্গে মাইনাস ভিবি, তাহলে ভি এর সঙ্গে মাইনাস ভিবি, এখন আমাদের এইটা হয়ে গেল প্যারালেলোগ্রাম। তাহলে এই হলো ডায়াগোনাল, তাহলে এইটাই হলো ভি এ মাইনাস ভিবি, এই হলো ভেক্টর। তাহলে আমি এর ম্যাগনিটিউডটাকে লিখে ফেলি, ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টরের ম্যাগনিটিউড হবে রুট ওভার ভি এ স্কয়ার, এখানে ফার্স্ট ভেক্টর ভি এ স্কয়ার প্লাস ভিবি স্কয়ার প্লাস 2 ভি এ ভিবি cos 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার তাহলে কি ফার্স্ট ভেক্টরকে এখানে ভি এ, তাহলে ভি এর সঙ্গে ফাই ড্যাশ কোণ করলো, তাহলে tan ফাই ড্যাশ ইজ ইকুয়াল টু ভিবি sin সেকেন্ড ভেক্টর এটা ভিবি। যে আমরা এই ফর্মুলাটা কি করে করছি বুঝতে পারছো? এটা সেই tan থিটা সমান ছিল b sin tan ফাই সমান ছিল b sin থিটা বাই a প্লাস b cos থিটা, সেই ফর্মুলা ধরে একদম দুটো ভেক্টরের রেজাল্টেন্টের যে ফর্মুলা, মূল যে দুটো ফর্মুলা ছিল, একটা মানের রাশিমালা একটা দিকের রাশিমালা ছিল, সেই দুটো এক্সপ্রেশন আমরা ইউজ করে কিন্তু কাজগুলো করছি। তাহলে b sin থিটা ছিল, b মানে সেকেন্ড ভেক্টর, এখানে সেকেন্ড ভেক্টর ভিবি, তাহলে ভিবি sin 180 ডিগ্রি মাইনাস থিটা বাই ভিএ প্লাস ভিবি cos 180 ডিগ্রি মাইনাস থিটা। ব্যাস এখান থেকে ফাই ড্যাশ পেয়ে গেল। তাহলে আমরা বলবো যে এখন এই রিলেটিভ ভেলোসিটিটা ফার্স্ট ভেক্টরের সঙ্গে এত কোণে আছে। এইভাবে আমরা কিন্তু রিলেটিভ ভেলোসিটি হিসাবটা করব, ঠিক আছে? তাহলে আমরা এই যে ফর্মুলাটা বসাচ্ছি, এই ফর্মুলাটা আমি রাখলাম এখন। এবার রেখে দিয়ে দেখছি যে এখন স্পেশাল কেসগুলো কেমন কেমন হয়। এই দুটো আমাদের ফর্মুলা আছে। এক নম্বর কেস, যদি বা ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে দুটো ভেলোসিটি একই দিকে, এ এবং বি সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে থিটা যদি 0 হয়ে যায় তখন ভিএ মাইনাস ভিবি এই ম্যাগনিটিউডটা হয়ে যাবে ভিএ মাইনাস ভিবি। অর্থাৎ যেটা আমরা পেলাম যে একই দিকে যখন যাবে তখন আমরা দুটো ভেক্টরকে আমরা বিয়োগ করে দেবো, দুটোর যে মান আছে তাকে আমরা বিয়োগ করে দেবো। এবং এই জন্য আমরা দেখি যে দুটো গাড়ি যদি একই দিকে যায় মনে হয় যেন দুটো গাড়ি কম স্পিডে যাচ্ছে, দুটো ট্রেন একদম পাশাপাশি লাইনে পাশাপাশি ট্র্যাকে যাচ্ছে একদম একই বেগ নিয়ে, মনে হবে যেন একজন স্থির হয়ে আছে। তো সেই কনসেপ্টটা আমরা এখান থেকেই পেয়ে যাব। এরপর আমরা আসছি 2 নম্বর, যদি থিটাটা হয় 180 ডিগ্রি মানে উল্টো দিকে যাচ্ছে। আমরা এটা দেখি যে দুটো গাড়ি যখন উল্টো দিকে পাস করে বিপরীত দিকে যায় তখন এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব ভিএ প্লাস ভিবি, তখন তাদের বেগ যোগ হয়ে যায়। অর্থাৎ এইভাবে যদি ক্রস করে আমরা দেখি যে দুটো ট্রেন পাস দিয়ে যদি উল্টো ডিরেকশনে কোনো ট্রেন যায় বা এক্সপ্রেস যায় আমাদের মনে হয় যেন স্পিডটা খুব বেশি। অর্থাৎ একই দিকে হলে এটাকে আমরা বলছি একই দিকে, আর ওটাকে বলছি বিপরীত। তাহলে একই দিকে হলে বিয়োগ হচ্ছে, এটা আপেক্ষিক বেগের বেলা, আর বিপরীত দিকের বেলা যোগ হচ্ছে, বিপরীত দিকে গতিশীল হলে যোগ হচ্ছে। এই কনসেপ্টটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আসছি আমরা এই রিলেটিভ ভেলোসিটির এই যে এক্সপ্রেশনটা আমরা প্রুভ করলাম ছবি এঁকে, আমরা দুটো কেস দেখিয়েছি, যে কোনো একটা রেডি করে রাখবো, ওটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমাদের লাগবে। এবার আমরা আসছি এই সেম নিয়মে যদি আমরা আপেক্ষিক ত্বরণ বলতাম মানে রিলেটিভ অ্যাক্সেলারেশন বলতাম, তাহলে এই সেম থিওরি হতো, কোনো কিছুই চেঞ্জ হতো না, শুধু ভি এর জায়গায় এ লেখা হতো, টেকনিক সব একই থাকতো। তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে একই, আপেক্ষিক ত্বরণ তখন আমরা বলবো এ ভেক্টর ইজ ইকুয়াল টু বা এ রিলেটিভ ইজ ইকুয়াল টু a1 ভেক্টর মাইনাস a2 ভেক্টর, মানে যখন 2 নম্বর পার্টিকুলার ত্বরণের অ্যাক্সেলারেশনের রেসপেক্টে 1 নম্বর পার্টিকুলার অ্যাক্সেলারেশন আমরা রিলেটিভ অ্যাক্সেলারেশনটা বের করি, তখন এরকম বা a2 মাইনাস a1 ভেক্টর এই সেম টেকনিকে হিসাব হবে। সেই জন্য এটা এমন কিছু না। আর ডেফিনেশনটা সবসময় এরকম হয় যে একটি বস্তুর বেগের সাপেক্ষে অপর বস্তুর বেগকে বলবো আপেক্ষিক বেগ, আর এখানেও বলবো একটি বস্তুর ত্বরণের সাপেক্ষে অপর বস্তুর ত্বরণকেই বলবো আমরা আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ অ্যাক্সেলারেশন। তো এইগুলো আমরা আপেক্ষিক ত্বরণ আলোচনা করলাম। এবার আমরা আসছি আপেক্ষিক বেগের ব্যবহারিক প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ রিলেটিভ ভেলোসিটি।
এক নম্বরে আসছে অ্যাপ্লিকেশন অফ রিলেটিভ ভেলোসিটি। এর হচ্ছে দুটো প্রয়োগ আছে। এক নম্বর হচ্ছে রেন। কিরকম ব্যাপারটা একদম সিম্পল ভাবে বুঝবেন। আমি ধরছি যে জেনারেলি কোন রকম কোনো হাওয়া মানে কোনো বাতাস প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ কোনো উইন্ড ফ্লো করছে না। তাহলে যদি না ফ্লো করে তাহলে বৃষ্টি কিরকম পড়ে? সোজা নিচের দিকে পড়ে। তাহলে বৃষ্টি এইভাবে পড়ছে, ভি রেন বা ভি আর, এটা আমরা লিখতে পারি ভি আর রেন। আর একজন লোক যদি দাঁড়িয়ে থাকে এখানে, তাহলে সে তখন নিজেকে আড়াল করার জন্য ছাতাটা এইভাবে ধরবে। এই এটা ধরে আছে, আমি ধরলাম। তো এখন বলছি যে লোকটা মুভ করবে কোন দিকে? এই দিকে। তাহলে বৃষ্টি সোজা নিচের দিকে পড়ছিল, লোকটা স্থির ছিল, তখন সে ছাতাটা সোজা ধরলেই হয়। কিন্তু লোকটা যদি মুভ করে তাহলে তখন ওই লোকটির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কি হবে? ঠিক আছে, বোঝা গেল কথাটা? আবার বলছি, যদি কোনো একজন ব্যক্তি অনুভূমিকভাবে গতিশীল হয় তখন ওই ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক বেগ কি হবে? কার? বৃষ্টির। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু দি ম্যান কি হবে এবার আমরা দেখব। তাহলে আমরা দেখছি যে এই লোকটি এই দিকে মুভ করছে, ভি ম্যান, অর্থাৎ লোকটির যাবে সেটা নিয়ে। তার আমরা ছবিতে আঁকবো এই দিকে ভি এম, আর বৃষ্টি কোন দিকে পড়ছিল? এই দিকে, মানে এই দিক ভি আর। তখন তাহলে কি ঘটনা ঘটবে এবার আমরা হিসাব করি। তাহলে ইফ দি ম্যান ইজ মুভিং হরাইজন্টালি, অর্থাৎ যদি ওই ব্যক্তি অনুভূমিক ভাবে এগিয়ে চলে যায়, তখন দি রিলেটিভ ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কত? উইথ রেসপেক্ট টু, এই সরি ভুল বললাম, দি রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তখন কি হবে? ভি রিলেটিভ ইজ ইকুয়াল টু ভি আর মাইনাস ভি এম। সিম্পল থিওরি। তাহলে এবার আমাদের কাজটা কি? ভি এম কে দিকে আঁকবো, মানেই তো এটা ভি আর প্লাস অফ মাইনাস ভি এম। তাহলে ভি এম এদিকে আঁকা হয়ে গেল মাইনাস ভি এম, এই হয়ে গেল আমাদের রেজাল্টেন্ট। তাহলে এটাই ভি রিলেটিভ। তাহলে ফার্স্ট ভেক্টর কে ভি আর, তার সঙ্গে থিটা কোণ করলো। তাহলে এবার আমরা হিসাবটা লিখছি। তাহলে ভি রিলেটিভের ম্যাগনিটিউড হবে রুট ওভার ভি আর এর সঙ্গে ভি এম এর অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি। তাহলে এখন কি হবে? ফার্স্ট ভেক্টর ভি আর স্কয়ার প্লাস সেকেন্ড ভেক্টর ভি এম স্কয়ার প্লাস 2 ভি আর ভি এম cos 180 মাইনাস 90। অ্যাকচুয়ালি এটা 90 হবে, কিন্তু আমরা দেখালাম স্টেপটা যাতে ক্লিয়ার হয় কনসেপ্টটা। এটা হবে ভি আর স্কয়ার প্লাস ভি এম স্কয়ার। এটা ম্যাগনিটিউড হয়ে গেল। ডিরেকশনটা তাহলে থিটা ধরেছি আমরা, tan থিটা ইজ ইকুয়াল টু বি মানে সেকেন্ড ভেক্টর ভি এম sin 180 minus 90 by VR plus VM of cos 180 minus 90 is equal to, তাহলে এটা কত হলো? sin 91 হয়ে যাবে। তাহলে VM by VR এই হবে আমাদের। তাহলে থিটা এখান থেকে কত পেয়ে যাচ্ছি না, থিটা is equal to tan inverse
ভিএম বাই ভিআর। তাহলে এইভাবে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, অত অ্যাঙ্গেলে কিছু নেই। তাহলে এখন এখন কিন্তু বৃষ্টিটা ওর কাছে মনে হবে, আমি এখানে ছবিটা এঁকে দিচ্ছি, যখন এই ব্যক্তি এদিকে মুভ করছে তখন কিন্তু ওকে ছাতাটা এই দিকে ধরতে হচ্ছে। কারণ ওর কাছে মনে হবে বৃষ্টিটা এই দিক থেকে পড়েছে, ভি রিলেটিভ। এবং এটা বাস্তব জীবনে আমরা দেখি, যখন দেখবে তোমরা সাইকেলে করে বা বাইকে করে যাবে, বৃষ্টি যদি পড়ে তোমাকে কিন্তু ছাতাটা তখন সোজা ধরলে হয় না, যেই দিকে যাচ্ছে সেই দিকে এরকম একটু বাঁকিয়ে ধরতে হয়, তবেই তুমি বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবে। আর যত তোমার স্পিড বাড়বে তত ওইটা বেশি বেশি কাজ করতে হয়। তাহলে এখান থেকে আমার কোশ্চেনটা ডাইরেক্ট হতে পারে যে একটা গতিশীল ব্যক্তির বা একজন গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক রাশিমালা নির্ণয় করো, অর্থাৎ ডিরাইভ দি এক্সপ্রেশন অফ রিলেটিভ ভেলোসিটি অফ দি রেন উইথ রেসপেক্ট টু দ্য ম্যান হু ইজ মুভিং হরাইজন্টালি। এটা একটা কোশ্চেন হতে পারে। অথবা তোমার ঘুরিয়ে কোশ্চেন হতে পারে যে যখন আমরা মুভ করছি সাইকেলে বা বাইকে করে, তখন যদি বৃষ্টি পড়ে আমাকে কেন ছাতাটা কাত করে ধরতে হয়, অর্থাৎ ছাতাটা কেন তোমার হচ্ছে লম্বাভাবে না ধরে তির্যক ভাবে ধরতে হয়। এভাবে ঘুরিয়েও কোশ্চেনটা দিতে পারে। ভালো করে দেখে না, এই হলো আমাদের রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু দ্য ম্যান। এবার আসছে আরেকটা অ্যাপ্লিকেশন, দি ভেলোসিটি অফ বোট ইন রিভার। অর্থাৎ নদীতে নৌকার গতি। নদীতে নৌকার গতি। এখানে আমরা 4 রকম কেস করব, ভালো করে বুঝবে একটা একটা। প্রথমে আমরা ধরে নিচ্ছি ওয়াটার ইজ অ্যাট রেস্ট, অর্থাৎ জল স্থির। তাহলে জল যদি স্থির থাকে, আমি ধরলাম এইটা হচ্ছে নদীর এপার ওপার, এ পজিশন থেকে একটা নৌকা যাবে বি পজিশন, উল্টো দিকে যাবে। তাহলে জল যদি স্থির থাকে তাহলে আমরা বুঝবো যে ভি স্ট্রিম মানে স্রোত, এইটা ইজ ইকুয়াল টু 0, স্ট্রিম ফর স্রোত। স্রোত আর ভি বি ইজ ইকুয়াল টু নৌকার বেগ মানে বোট। তাহলে যদি আমরা দেখি যে জলটা স্থির, সেই জন্য ভিএস ইজ ইকুয়াল টু 0, তখন তাহলে নৌকা একদম এ থেকে যা শুরু করবে সোজা আড়াআড়ি চলে যাবে, কোথায় চলে আসবে বি তে। তো যদি এই ডিসটেন্সটা আমরা ধরে নিই যে ডি বা এল ডিসটেন্স ধরলাম, তাহলে আমরা অবশ্যই বলবো যে এল ইজ ইকুয়াল টু ভিবি ইন্টু টি বা টি ইজ ইকুয়াল টু এল বাই ভিবি। ব্যাস, এই হয়ে গেল থিওরি। এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেস আসবো আমরা, কারণ জল যদি স্থির থাকে নৌকা কখনোই বাঁকা পথে যাবে না, নৌকা চাইবে কি কম সময়ে কম পথে যেতে যাওয়া যায়। 2 নম্বর কেস হচ্ছে জলের স্রোত আছে, অর্থাৎ জলের স্রোত আছে, অর্থাৎ দেয়ার ইজ এ স্ট্রিম ইন ওয়াটার। তখন কিন্তু ভিএস একটা ভ্যালু আছে, এটা নট ইকুয়াল টু 0, আর ভিবি ও নট ইকুয়াল টু 0। দুজনের স্পিড আছে। তো আমি তখন ধরে নিচ্ছি যে এইটা যদি নদী হয় তাহলে স্রোতটা এইদিকে, তাহলে ভিএসটা এইদিকে, আর এটা এ পয়েন্ট। তাহলে নৌকা যদি এইদিকে যেতে চায় ভিবি, ওই ভিএস তখন তাকে টেনে নিয়ে যাবে এই বরাবর। তাহলে আমি যদি ধরে নিই যে এইটা থিটা, আচ্ছা রেজাল্টেন্টটা ফার্স্ট ভেক্টরের সঙ্গে আমি থিটা ধরছি, তাহলে এখানে কি রেজাল্টেন্ট হচ্ছে আমার, তাহলে ভি রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু ভিবি প্লাস ভিএস। তাহলে ভিবি আর ভিএস এর রেজাল্টেন্ট চলে যাচ্ছে এইদিকে। এইটা আমরা কত জানি,
এল। তাহলে এখন আমাকে ধরতে হবে, এটা সি ধরলাম, এটা বি ছিল, তাহলে এখন আমার কাছে কিন্তু টি সমান আসবে এসি বাই ভি রেজাল্টেন্ট এর মান। তাহলে এইটা আমরা বের করে আমরা টাইমটা পেয়ে যাবো। তো সেই রেজাল্টেন্ট বের করার যা ফর্মুলা ছিল সেই। তাহলে আমরা দুটো কেস দেখলাম, একটা হচ্ছে জল যখন রেস্টে তখন একরকম, মানে স্থির জলের ক্ষেত্রে একরকম, আর যখন জলের স্রোত আছে অর্থাৎ ওয়াটার ইজ মুভিং তখন একরকম কেস দেখলাম। তাহলে এখন আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হলো যে যদি জলের স্রোত থাকে তাহলে ও পুরোপুরি আড়াআড়ি দিকটায় উঠতে পারছে না, মানে এ থেকে বিতে পৌঁছাতে পারছে না, পৌঁছে যাচ্ছে সিতে। কিন্তু এখন আমরা একটা স্পেশাল কেস ধরবো, কিরকম? জলের স্রোত আছে তবুও সে এ থেকে বিতেই যেতে চায়। 3 নম্বর কেস। তিন নম্বর কেস হলো জলের স্রোত আছে তা সত্ত্বেও আড়াআড়ি যেতে চায়। তখন কি কেস হবে? তখন হচ্ছে আমি এরকম আড়াআড়ি দিক ধরলাম, এটা এ, এটা বি, ওই দিকেই যেতে চাই। তাহলে এবার কনসেপ্টটা কি নিতে হবে? এই দিকে তো ভিএস, আগের যে কেসটাতে ও আড়াআড়ি গেছিল বলে ওকে রেজাল্টেন্ট এই দিকে নিয়ে চলে গেছিল। তাহলে এখন ওকে মুভ করতে হবে এইরকম একটা দিকে, যাতে করে এই ভিবি এবং এই ভিএস, এটা ভিএস মানে এটা ভিএস, এদের রেজাল্টেন্ট হয়ে যায় এই দিক। তাহলে এখন আমি কি করে হিসাবটা করব? না, ভি রেজাল্টেন্টের ম্যাগনিটিউড তাহলে এখন কত হবে? ভিবি স্কয়ার মাইনাস ভিএস স্কয়ার। এটা করে আমি পেতে পারি, অথবা আমি যদি এইটাকে থিটা করি এখন, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু ভিএস বাই ভিবি। এখান থেকে আমি থিটাটা পেয়ে গেলাম সাইন ইনভার্স ভিএস বাই ভিবি। তারপরে আমি লিখলাম টি, টাইমটা তাহলে কত লাগবে? তাহলে টি ইজ ইকুয়াল টু এল বাই ভি, এটার মোট মানেই হলো এল বাই ভিবি স্কয়ার মাইনাস ভিএস স্কয়ার, মানেই হলো এল বাই ভিবি কস থিটা। এই দুটো ফর্মুলাই খুব ইম্পর্টেন্ট, টিক দিলাম দুটো ফর্মুলাই। তাহলে এই হচ্ছে টাইমটা আমাদের লাগবে যদি আমরা জলের স্রোত আছে তা সত্ত্বেও আড়াআড়ি যেতে চাই। এটাকে আমরা বলি ন্যূনতম পথ, যেটাকে আমরা বলি শর্টেস্ট ডিস্টেন্স। তখন এইটা। এবার আসছে লাস্ট কেস 4 নম্বর, ন্যূনতম সময়, মানে সে টাইমটা কম লাগাতে চায়, যেটাকে আমরা বলবো শর্টেস্ট টাইম। তাহলে হিসাব অনুযায়ী কিন্তু যখন পথটা শর্টেস্ট অর্থাৎ ন্যূনতম, তখনই কিন্তু হওয়া উচিত ছিল টাইমটাও ন্যূনতম, কিন্তু সেটা হয়নি। আমাদের টি কত হয়েছে? এল বাই ভিবি কস থিটা। এখন টি will be t minimum, minimum মানে কম সময়, ন্যূনতম সময়, when cos theta is equal to 1, then তখন তাহলে t minimum কত? L by Vb। অর্থাৎ মিনিমাম টাইমের যে হিসাবটা আমরা কিন্তু একদম প্রথমেই করে চলে এসেছি যখন জল রেস্টে ছিল, মানে জলের যখন স্পিড ছিল না, আসলে সেটাই ছিল মিনিমাম টাইম, যেটা আমাকে অঙ্কে আবার বলে দিল। তাহলে এই যে আমরা 4টে কেস পড়লাম, এর বাইরে কিন্তু নদীতে নৌকার যা বেগ বা রিভারের যে বোটের যে ভেলোসিটি নিয়ে বা স্টিমের ভেলোসিটি নিয়ে আর কোনো প্রকার অঙ্ক আসবে না। এই 4টে কেস তোমাকে শুধু অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কোন কেসটা আমাকে দিয়েছে।
এই অনেক সময় মিক্সিং করে দেয় দুটো কেস বা তিনটে কেস। তো যাই হোক, এই চারটে কেস আলাদা করে একদম বুঝে নিও। আজকে এতদূর পর্যন্ত থাকলো, অর্থাৎ আমরা রিলেটিভ ভেলোসিটির অ্যাপ্লিকেশন পর্যন্ত রেডি করলাম। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু জটিল মনে হয়, কিন্তু আমি খুব টেকনিক্যালি বলেছি। আমার ক্লাসটা একটু ভালো করে ফলো করে আশা রাখছি অসুবিধা হবে না। তা সত্ত্বেও অসুবিধা হলে কিন্তু আমাকে কমেন্ট করো। ভালো থাকবে। আর আমার এই ক্লাস যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, কমেন্ট অনেকেই করছে, তোমরাও করবে। আর বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার চ্যানেলটা তোমাদের মতো আরো কিছু স্টুডেন্টদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো। আবার আমরা আসবো পরের ক্লাসে।